ভারত এবং আওয়ামী লীগের সমন্বয়ে এই হাদিকে হত্যা করা হয়েছে। হাদি যেটা করেছে সেটা হচ্ছে সে প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ পড়তো। ওখানকার একটা মসজিদে, তার ৮ আসনের মসজিদে, ওখান থেকে সে ক্যাম্পেইন শুরু করতো। তার কাছে হাজার হাজার কোটি টাকা নাই, তার কাছে কোনো অবৈধ টাকা নাই, কিন্তু সে জনগণের কাছে পৌঁছানোর জন্য যে প্রচেষ্টাটা করেছে, এবং আমি বলবো যে সে খুব দিনদার মানুষ। একজন সে নাকি একজন ইয়াও ছিল, কোরআনে হাফেজও ছিল। আল্লাহ তাকে সহায়তা করেছে এবং পাবলিক তাকে সেই পরিমাণ সহায়তা দিয়ে তাকে যখন একটা এক্সট্রিম সিচুয়েশনে, এই হাদি ফিউচার বাংলাদেশের জন্য, রাজনীতির জন্য একটা চ্যালেঞ্জ হবে। ইয়াং জেনারেশন যখন নেতৃত্বে আসবে তখন এইটাই হচ্ছে ভারতের জন্য একটা হুমকি, এবং এই কারণেই ভারতীয় হেজিমনি এটা একটা সাবজেক্ট যেটা নিয়ে আমরা লং 16 ইয়ার্স আমি বলবো না, অ্যাকচুয়ালি যারা কনসার্ন সেই আমাদের মৌলানা ভাসানী থেকে শুরু করে একে ফজলুল হক সবাই এটা নিয়ে সোচ্চার ছিলেন বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতিতে। বর্তমানে যেটা হচ্ছে যে গত 16 বছর আওয়ামী লীগের সময় এটা একটা একটা পাহাড়ের চূড়ায় যেটা অবস্থান যেটা করার সেটা করেছে, এবং ওখান থেকে অ্যাকচুয়ালি উপরে যাওয়ার আর জায়গা নাই, সো ইটস ডিক্লাইনিং নাও। ভারতের যে ফরেন পলিসির সবচেয়ে বড় ভুল যেটা ছিল সেটা হচ্ছে কিপিং, একটা ইংরেজিতে কথা আছে না, ডোন্ট কিপ ইউর অল এগস ইন দ্য সেম বাস্কেট। সে এক বাস্কেট মানে হচ্ছে আওয়ামী লীগের মধ্যে রেখেছিল, এবং আওয়ামী লীগের ভিতরে রেখে আওয়ামী লীগের মাধ্যমে তারা বাংলাদেশকে, এর আগে যেরকম হায়দ্রাবাদ, তারপরে সিকিম, এই সমস্ত জুনগড়, এই সমস্ত জায়গায় তারা যেভাবে প্রভাব বিস্তার করেছিল, পরবর্তীতে দখল নিয়েছিল, তার একটা অংশ হিসেবে বাংলাদেশে তারা খুব ধীরে স্থিরে আগাচ্ছিল, এবং শেষের দিকে যখন তারা এই আহ, তাদের এই অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডটা বেড়ে যায়, এবং ফাইনালি আমাদের এই জুলাই বিপ্লবের মাধ্যমে এটা অবসান ঘটে। সো এখন আপনি যদি দেখেন মানে ঐতিহাসিক ভাবে 16 বছরের মধ্যে ইয়াং জেনারেশনকে তাদের ভয় কেন? কারণ ইয়াং জেনারেশন হচ্ছে আবরার ফাহাদ দিয়ে শুরু হয়েছে। আবরার ফাহাদ যখন ভারতীয় হেজিমনি নিয়ে কথা বলে তখনই তাকে এই ছাত্রলীগের লোকেরা তাকে মেরে দিচ্ছে সবার ভিতরে একটা ভীতির সঞ্চার করার জন্য। এই ভীতি সঞ্চার হলে তারা পরবর্তীতে এটা করবে না। আর এরপরে রিসেন্ট হচ্ছে আমরা সবাই 5ই আগস্টে দেখেছি আমাদের ইয়াং জেনারেশনের সেই পুলিশ অফিসারের কথা যে একটাকেই মারি একটাই মরে আর বাকিগুলো যায় না, মানে হচ্ছে তারা যে আমাদের ভিতরে ভয়ের সংস্কৃতি যেটা ঢুকানোর চেষ্টা করছিল ওইটা কাজ হয়নি। এবং এটার ফাইনাল এপিসোড হচ্ছে আমাদের শহীদ হাদি। এই শহীদ হাদি তার যে রাজনৈতিক পরিচয়, এবং সে আমাদের যে আমি এর আগে বেশ কয়েকটা এপিসোড লিখেছি আমি আমার ফেসবুক কলামে, যে বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল তারা বিশ্বাস করে যে ভারতের সাপোর্ট ছাড়া বা ভারতের সাথে ভালো রিলেশন ছাড়া তারা টিকতে পারবে না। সো এইটা একটা, এই যে ভুল মিথটা, এই মিথটা প্লাস হচ্ছে আমাদের রাজনৈতিক যে আহ, রাজনৈতিক যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটাকে এই হাদি অ্যাকচুয়ালি ডাইরেক্টলি চ্যালেঞ্জ করেছে। যেমন মনে করেন আপনারা দেখেছেন যে একজন ইয়াং জেনারেশনেরই আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যার একটা বিপ্লবী রোল ছিল 5ই আগস্টে, সে একসময় বলেছে এই দেশে নাকি 20 কোটি টাকা না হলে নির্বাচন করা যাবে না। সো সে কিন্তু রেগুলার যে রাজনীতির যেটা স্রোত আছে, স্রোতের মধ্যে কিন্তু গা ভাসিয়ে দিয়েছে সে। ওয়ারেজ এই শহীদ হাদি যেটা করেছে সেটা হচ্ছে সে প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ পড়তো। ওখানকার একটা মসজিদে, তার ৮ আসনের মসজিদে, ওখান থেকে সে ক্যাম্পেইন শুরু করতো। তার কাছে হাজার হাজার কোটি টাকা নাই, তার কাছে কোনো অবৈধ টাকা নাই, কিন্তু সে জনগণের কাছে পৌঁছানোর জন্য যে প্রচেষ্টাটা করেছে, এবং আমি বলবো যে সে খুব দিনদার মানুষ। একজন সে নাকি একজন ইয়াও ছিল, কোরআনে হাফেজও ছিল। আল্লাহ তাকে সহায়তা করেছে এবং পাবলিক তাকে সেই পরিমাণ সহায়তা দিয়ে তাকে যখন একটা এক্সট্রিম সিচুয়েশনে, এই হাদি ফিউচার বাংলাদেশের জন্য, রাজনীতির জন্য একটা চ্যালেঞ্জ হবে। চ্যালেঞ্জ হবে কি, যখন পাবলিক দেখবে যে কোনো টাকা পয়সা ছাড়া, কোনো বড় বড় সভা সমাবেশ ছাড়া একটা ইয়াং ছেলে যখন জিতে গেছে, আমি আশা করতেছি যে তার যে পরবর্তীতে তার জানা যায় যে পরিমাণ লোক হয়েছে, তাতে যে ভাইবটা বাংলাদেশ পেয়েছে, যে সবাই হাদিকে কতটা পছন্দ করতো, এবং আমরা ধরে নিতে পারি নিশ্চিত সে ওখানে জয়যুক্ত। এবং এইটাই ছিল হচ্ছে যখন এই এই দেশপ্রেমিক ইয়াং জেনারেশন যখন নেতৃত্বে আসবে তখন এইটাই হচ্ছে ভারতের জন্য একটা হুমকি, এবং এই কারণেই ভারত এবং আওয়ামী লীগের সমন্বয়ে এই হাদিকে হত্যা করা হয়েছে। এখন আপনি যদি দেখেন যে এর পরবর্তীতে আমাদের কি করতে হবে, আমাদের এই ইয়াং জেনারেশনটা এই হাদির মাধ্যমে, যে অনেকেই আছেন যে বলবেন যে ডেইলি স্টার এবং প্রথম আলোর আক্রমণটা ঠিক হয়নি। হ্যাঁ, অ্যাকর্ডিং টু ল অ্যান্ড অর্ডার অফ দিস কান্ট্রি আমি মনে করি সরকারের এই জিনিসটা থামানো ছিল, কিন্তু আমি পরবর্তীতে যেটা দেখলাম, আপনি কিন্তু অফিসিয়ালি এই প্রথম আলো আর ডেইলি স্টারকে আপনি থামাইতে পারতেন না। তারা খুব সূক্ষ্মভাবে
যখন বিএনপির কথা লিখবে তখন লিখবে হচ্ছে বিএনপির সন্ত্রাসীরা, জামাতের সন্ত্রাসীরা। এখানে আওয়ামী লীগেরটা সময় লিখবে কতিপয় দুষ্কৃতিকারীরা। এই যে মানুষের ভিতরে মাইন্ডসেট এবং মানে মানুষের ভিতরে স্লো পয়জনিং করে এই, এবং তারাই হচ্ছে এই গত 16 বছরে আওয়ামী লীগকে রাখার পক্ষে বয়ান তৈরি করেছে। সো এখন আমি আসি হচ্ছে শশী থারুর যে বক্তব্যটা। শশী থারুর যে বক্তব্যটা দিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ, সে অ্যাকচুয়ালি এর শুধু বাংলাদেশ তার কনসার্ন না। আপনি যদি দেখেন বর্তমানের যে তাদের পররাষ্ট্র নীতি আছে, বাংলাদেশ এই ভারতের চতুর্দিকে যতগুলা তাদের নেইবার আছে প্রত্যেকটার সাথে তার খারাপ সম্পর্ক, বিকজ অফ দেয়ার অ্যাগ্রেসিভ ফরেন অ্যাফেয়ার্স পলিটিক্স। তারা ওই যে চাণক্যের যে নীতিটা গ্রহণ করে, সেটা হচ্ছে চাণক্যর নীতিটা হচ্ছে আমার দেশের সাথে যে সমস্ত দেশের বর্ডার আছে তারা আমাদের শত্রু, শত্রু দেশের সাথে অন্য দেশের যারা বর্ডার আছে তারা হচ্ছে বন্ধু, তারা এরকম একটা ইয়ে আছে। সো আপনি অফিসিয়ালি শেখ হাসিনার সময় যতই আমাদেরকে বন্ধু বলুক, সীমান্তে কিন্তু হত্যা কিন্তু বন্ধ হয়নি, সীমান্ত হত্যা কিন্তু চলে আসছে, কারণ তারা বাংলাদেশকে সবসময়, বাংলাদেশ কেন তাদের প্রতিটি প্রতিবেশীকে শত্রু ভাবটা মনে করে। এই যে চাণক্য নীতি যেটা আছে, এটা অ্যাকচুয়ালি এই এই 25th সেঞ্চুরিতে, এই এখন বর্তমানে 20th সেঞ্চুরিতে, বর্তমানে 2025 সালে এটা অচল। আমরা ছোটবেলায় শুনেছি আমাদের দাদা দাদি বাবা মাদেরকে বাবা মারা জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে, যে বিয়ে দেওয়ার পরে ওকে তারা তারপর নিজেদের মতো অ্যাডজাস্ট করে দিবে। এইটা এই যুগে এটা সম্ভব না। আপনি কি পারবেন ওই নীতিটাকে এখন ওই চাণক্য নীতি বর্তমানে অচল? কি কারণে? বর্তমানে একটা জাতিসংঘ আছে, একটা দেশের সাথে আরেকটার সম্পর্ক সৃষ্টি হয় বাণিজ্যের মাধ্যমে। আপনি যদি দেখেন এই যে শশী থারুর যে কথাটা বলেছে যে আমরা এখন ভারতের কি বাংলাদেশের জনগণকে সাহায্য করতে পারবো না, আমাদেরকে উনি কি সাহায্য করতেন? ব্যবসা বাণিজ্য যদি বলেন, বাংলাদেশের সাথে যে ব্যবসা বাণিজ্য হয় এটা 10 থেকে 15 বিলিয়ন, এর মধ্যে আমরা করি 1 থেকে 2 বিলিয়ন, তারা বাকিটা করে হচ্ছে তারা। সো বাণিজ্য যদি বন্ধ হয়, লস তো তাদের। আমরা অলরেডি দেখছি যে তারা যখন ভিসা বন্ধ করে দিয়েছে, কলকাতার ইকোনমি কিভাবে মুখ থুবড়ে পড়েছে। সো তারা যে যে জিনিসটা বলতেছে, আমি বলবো হচ্ছে আমরা হচ্ছে এখানে ক্রেতা, তারা হচ্ছে বিক্রেতা। আমরা যে সমস্ত যে জায়গায় সস্তা পাবো ওখানেই যাব। তারা যে মাঝখানে তাদের যে পেঁয়াজগুলো নষ্ট হলো, ওগুলো কিন্তু আমরাই কিনতে পারতাম। আমরা না কিনে গিয়ে আমরা কিন্তু পেঁয়াজ না খেয়ে কিন্তু থাকিনি। সো তারা এখন যেটা করতেছে সেটা হচ্ছে বাংলাদেশের চ্যালেঞ্জটাকে মোকাবেলার জন্য একটা বয়ান তৈরি করতেছে। বয়ানটা কি? বাংলাদেশে এখন চাইনিজ ইয়াটা কি, চাইনিজ এবং ভারতীয় প্রভাব বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, ভারতীয় পাকিস্তানের প্রভাব নতুন ভাবে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ একটা স্বাধীন কান্ট্রি, যে কোনো দেশে চাই। এখন যদি পাকিস্তানের পিআইএ এর ফ্লাইট সরাসরি বাংলাদেশের সাথে, এটা বাণিজ্য হবে দুই দেশের মধ্যে, এটাতে আপনাদের কোনো কথা বলার কিছু নেই। আর চাইনিজ যে প্রভাব যেটা বলতেছেন, এটা পুরো পৃথিবী জুড়ে বাড়তেছে, ভারতেও বাড়তেছে। ভারত যখন বয়কট চায়নার প্রোডাক্ট তখন বলে, তখন ওই যে চায়না বয়কট চায়নার ক্যাপটা আবার চায়না থেকে বানায় নিয়ে আসে। সো এখানে এই সমস্ত তাদের এই হিপোক্রেসি এখানে বলে কোনো লাভ নাই। সো এখন তারা যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে নতুন এই যে বাংলাদেশের প্রেক্ষাপটে তারা একটা নতুন একটা বয়ান তৈরি করতেছে, যে বাংলাদেশের ভিতরে জঙ্গিবাদ, ইয়ং জেনারেশন মোটিভেটেড হয়ে যাচ্ছে জঙ্গিবাদের দিকে, এবং তারাই ক্ষমতা নিচ্ছে, এইটাই তারা প্রচার করার চেষ্টা করতেছে। শশী থারুর মেয়ারলি মানে বিজেপি যেরকম একটা ভাবে বাংলাদেশকে তাদের লোকজন যেভাবে এই মবক্রেসি অমুক বলে, তারা একটা সেটা একটা একটা ডিসেন্ট ওয়েতে একটা প্রস্তাব মানে সংসদীয় কমিটিতে প্রকাশ করেছে। বাট শশী থারুর যে এই প্রসেসটা, যে জিনিসটা আছে, এটা অ্যাকচুয়ালি ভারতকে কোনো লাভ মানে কোনো লাভ করবে না। এবং আমাদেরকে বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশের জন্য যেটা সবচেয়ে বেশি ক্ষতিকারক, আমি যেটা বলবো, আমাদের বাংলাদেশের যে এখন পর্যন্ত যতগুলো রাজনৈতিক দল ছিল, তারা আসলেই বিশ্বাস করতো ভারতের সাথে তার থাকতে হবে। কেন থাকতে হবে? কারণ এখন আমরা বুঝতেছি এই সিচুয়েশনে এই সরকার যখন ভারতের সাথে তাদের শর্ত অনুযায়ী কাজ করছে না, তখন আমরা ভিতরে ভিতরে দেখতেছি এখানে আমাদের দেশের লোক এই গত 16-17 বছরে আমাদের মিলিটারি থেকে শুরু করে, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে, প্রশাসনের ভিতরে শুরু করে, এডুকেশন সেক্টর, সব জায়গায় তাদের লোককে এমন ভাবে ঢুকিয়েছে, এখন তারাই ডিস্টেবিলাইজ করতেছে। এবং এটার ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি প্রথম যে জিনিসটা করা উচিত, ভারত আমাদের শান্তি বাহিনীকে ট্রেনিং দিয়েছে, বর্তমানে যে কেএনএফ আছে এটাকে ট্রেনিং দিতেছে, এবং এটার যথেষ্ট প্রমাণ আছে। প্রমাণ থাকার পরেও আমরা কোনো অ্যাগ্রেসিভ ইন্টেলিজেন্স করতেছি না। আমি মনে করি যে ভারতের সাথে যদি আমাদের ডিল করতে হয়, আমাদের সাথে ওদের ইকুয়ালি করতে হবে। এখন এটাতে অনেকে বলতে পারবেন যে বাংলাদেশের কি ভারতের ইকোনমির এই সাইজ, ইয়ারে ইকোনমির এই সাইজ, তাদের রিজার্ভ এত আছে, তাদের রিজার্ভ থেকে পাকিস্তান থেকে তাদের রিজার্ভ অনেক বেশি। কিন্তু পাকিস্তানের সাথে যে একটা যুদ্ধ হলো, যুদ্ধের রেজাল্ট আমরা কি দেখতেছি? অ্যাকচুয়ালি যে ভারতের যে রিজার্ভ বেশি, এটা হচ্ছে ভারতের জনসংখ্যা বেশি, তাদের ভূমি বেশি, তাদের কর বেশি, তাদের লোকজন বিদেশে চাকরি করে, সো তাদের রিজার্ভটা বেশি। এই রিজার্ভটা তো শুধু একটা পার্টিকুলার জিনিস ম্যানেজ করার জন্য না, পুরো ভারতকে ম্যানেজ করার জন্য। সো এটা একটা রং কনসেপ্ট। আমি মনে করি যে আমাদের
এই যে হাসনাত আব্দুল্লাহ যে জিনিসটা বলেছে যে সেভেন সিস্টারকে আলাদা করে দিব, আমাদের উচিত, এবং এইটাই হচ্ছে তাদের ভিত নাড়িয়ে দিয়েছে, যে এই ইয়াং জেনারেশন যদি পরবর্তীতে যখন তারা ক্ষমতা আসবে, তারা তাদের প্রশাসনকে চ্যালেঞ্জ করবে। আমি এটুকু বলতে পারি, তাদেরকে চ্যালেঞ্জ জনাব না করলে জনাব মুস্তাফিজুর রহমান, আমি হাসনাত আব্দুল্লাহর বক্তব্যটা নিয়ে একটু বলি। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের পরে ভারতের প্রতিক্রিয়া এসেছে এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে হাসনাত আব্দুল্লাহ সরকারের কেউ নয়, তার বক্তব্য নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, বিচ্ছিন্নতাবাদীদেরকে বাংলাদেশে স্থান দেওয়া হবে না। এই সরকারকে আসলে ভারতের প্রতি অনেকটা নতজানু হয়ে যাচ্ছে কিনা এই বক্তব্যের মাধ্যমে আসলে সেটার প্রমাণ পাওয়া যায় কিনা? না, না, এটা আপনার ভুল ধারণা। এটা এই বক্তব্যের মধ্যে এটা প্রমাণ পাওয়া যায় না। এখন মনে করেন যে আমি যে থিওরিটা দিলাম যে হুম, আমাদের অ্যাকচুয়ালি সেভেন সিস্টারকে বিচ্ছিন্নতাবাদীদেরকে হেল্প করা দরকার। এটা কি একজন সরকারের ওখান থেকে বসে এটা বলা যাবে? কখনোই না। মনে করেন যদি আমি হুম, অ্যাক্টিভলি যদি হেল্প করি, আমি তো ডিনাই করতাম। সো বর্তমানে যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটা বলেছে, এটা অ্যাবসোলিউটলি ঠিক বলেছে যে উনি সরকারের কিছু নয়। কিন্তু তাদের যে কনসার্ন যেটা ভারতের, সেটা হচ্ছে আমাদের দেশে অ্যান্টি ইন্ডিয়ানিজম যেটা বাড়তেছে, এইটা হচ্ছে তাদের কনসার্ন। কারণ এইটাতে হুম, একসময় এই ইয়াং জেনারেশন যখন আসবে, এখন না, এখন হয়তো ইমিডিয়েট কোনো শঙ্কা নাই। কিন্তু ফিউচারে যখন আসবে তখন তাদেরকে এই জিনিসটা, যারা এই কারণেই পাকিস্তান যখন একসাথে ছিল, ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান, ওদের এটাই কনসার্ন ছিল ইস্ট পাকিস্তান এখানে থেকে তাদের সেভেন সিস্টারের সিকিউরিটি এনশিওর করা সম্ভব না। সো তারা তাদের ওইটা হুম, এনশিওর করার জন্য আমাদের সরকারকে সবসময় হাতে রাখতে চায়, এবং মানে ন্যায় অন্যায় যেকোনো পদ্ধতিতে। সো ফিউচারে যখন এই ইয়াং জেনারেশনটা ক্ষমতায় আসবে, হাসনাত জি, আব্দুল্লাহ অলরেডি একটা ইয়াং মানে ফিউচার লিডার আমরা ধরে নিতে পারি, যে রাজনীতিতে যেহেতু প্রবেশ করেছে। সো এইটাই হচ্ছে তাদের থ্রেট, এবং এই কারণেই এখন কিন্তু কয়েকটা জায়গা থেকে শুধু যে পরবর্তী টার্গেট, ভারতের টার্গেট নাকি হাসনাত আব্দুল্লাহ। সো সরকারের পররাষ্ট্র নীতি এখানে নতজানু, প্রফেসর ইউনূসের পররাষ্ট্র নীতি নতজানু, এইটা আমি বিশ্বাস করি না।